ফ্রেন্ডস, আমার নাম সায়ন দাস এবং আজকে আমরা যে পার্টিকুলার টপিকটা নিয়ে আলোচনা করা শুরু করব বা যে লেকচার সিরিজটা শুরু করছি সেই লেকচার সিরিজটা হচ্ছে কি অর্গানিক কেমিস্ট্রি লেকচার সিরিজ। এবং অর্গানিক কেমিস্ট্রি পড়তে গেলেই যেটা স্টুডেন্টরা খুব ভয় পায় সেটা হচ্ছে যে বিভিন্ন রকমের অর্গানিক রিয়াকশানস, এত নাম্বারস অফ অর্গানিক রিয়াকশানস, হাউ টু রিমেম্বার and how to remember the variations and the various drawbacks in the rules of the organic reactions. তো এই অর্গানিক রিয়াকশানস বোঝার আগে পড়ার আগে যেটা সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো অর্গানিক রিয়াকশান এর যে পার্টিকুলার বন্ড ব্রেকিং অ্যান্ড বন্ড মেকিং হয় সেই বন্ড সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে নেওয়া। আদারওয়াইজ আমরা কিন্তু অর্গানিক কেমিস্ট খুব একটা এনজয় করতে পারবো না। তাই ফার্স্টেই আমাদের যে পার্টিকুলার ক্লাস ওয়ানেই আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি বন্ডিং ইন অর্গানিক কম্পাউন্ডস। বন্ডিং এই কথাটা শুনলেই অর্গানিক কেমিস্ট্রি হোক বা ফিজিক্যাল কেমিস্ট্রি হোক বা ইনঅর্গানিক কেমিস্ট্রি হোক আমাদের মাথায় নর্মালি দু রকমের বন্ডের কথা মাথায় আসে। ওয়ান ইজ সিগমা বন্ড অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ পাই বন্ড। Now what is sigma bond and what is pi bond? অলরেডি যেহেতু আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের ক্লাস হয়ে গেছে এবং আমরা অলরেডি কিছুটা অ্যাডভান্সড টু স্টাডি দিস থিংস, আমরা অলরেডি জানি যে সিগমা বন্ড ইজ নাথিং বাট হেড অন ওভারল্যাপিং অফ দ্য অরবাইটালস। কারণ আমরা এটাও জানি যে একটা বন্ড কিন্তু তৈরি হয় যখন দুটো পার্টিকুলার অরবাইটাল, সেটা যদি পি অরবাইটাল হয় এরকম হতে পারে, আর যদি এস অরবাইটাল হয় এইভাবে হতে পারে। তো এটা পি অরবাইটালের ওভারল্যাপিং এবং যদি দুটোই যদি এক্স ডিরেকশানে হয় দেন দ্য ওভারল্যাপিং ক্যান হ্যাপেন। তাহলে দুটো পি এক্স অরবাইটাল যখন সামনাসামনি ওভারল্যাপ করে বা দুটো এস অরবাইটাল যখন সামনাসামনি ওভারল্যাপ করে তখনই কিন্তু আমরা সিগমা বন্ড নর্মালি সেটাকে বলে থাকি। এবং পাই বন্ড মানে কি, জাস্ট সাইড অন ওভারল্যাপিং। এবং এই সাইড অন ওভারল্যাপিংয়ের জন্যই কিন্তু যে পাই বন্ডটা তৈরি হচ্ছে। তাই দেখুন এস বন্ড ক্যান নেভার ডু এ পাই বন্ড। হোয়াই? বিকজ সাইড অন ওভারল্যাপিং ইন এস অরবাইটাল আর হেড অন ওভারল্যাপিং ইন এস অরবাইটাল লুকস লাইক এক্স্যাক্টলি সেম। সো দ্যাটস ওয়াই উই ক্যান নট সে ফর এ পারফেক্টলি স্ফেরিক্যাল অরবাইটাল উই ক্যান নট সে দেয়ার ক্যান বি টু টাইপস অফ ওভারল্যাপিং, ওয়ান ইজ সাইড অন, ওয়ান ইজ হেড অন। বাট যেটা স্ফেরিক্যাল নয়, নন স্ফেরিক্যাল লাইক পি অরবাইটাল, তাহলে পি অরবাইটালের ক্ষেত্রে উই ক্যান সে যে ইয়েস দেয়ার ক্যান বি এ সাইড অন ওভারল্যাপিং লাইক দিস। তো এই সাইড অন ওভারল্যাপিংকে বলা হচ্ছে পাই বন্ড আর দিস ইজ নোন অ্যাজ দ্য সিগমা বন্ড। নাও pi bond and sigma bond is not such a complicated thing to understand. Even there can be S and P sigma bond. This is S, this is P. Not only SS, not only PP, but SP sigma bond is also possible. Now, to understand how the bonding is affecting a structure, আমাদের কিন্তু একটা পার্টিকুলার প্লটের থ্রু দিয়ে বুঝতে হবে যে maybe we are considering hydrogen atom which is the simplest atom, এবং এই simplest atom-এর bond formation-টাকে যদি আমরা একটু বুঝে নিতে পারি then it will be very easier for us to understand. Let us take two hydrogen, maybe this HA and HB. They are in the infinite distance from each other, so their respective distance is infinite. I am taking this is equal to R, and if this is the bond distance is R, তাহলে তারা যখন একে অপর থেকে ইনফাইনাইট ডিস্টেন্সে থাকবে তখন কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্সটা হয়ে যাবে ইনফাইনাইট, আর ইজ ইকুয়াল টু ইনফাইনাইট। এখন আমি যদি একটা প্লট করি যে পোটেনশিয়াল এনার্জি ভার্সেস দ্য আর, তাহলে হোয়েন R is equal to infinite, then the energy we consider as is equal to 0, and this way the potential energy is negative and this way the potential energy is positive. এখন কি হয়, যখন R ইনফাইনাইট মানে এদের মধ্যে ডিস্টেন্সটা ইনফাইনাইট তখন কিন্তু
if we are considering that as a 0, then that will be something in this region. If I take another color, yes, so this will be exactly like this. But when they approaches each other means যখন HA and HB is coming towards each other, then they will feel the interaction. What type of interaction? If this is the HA, maybe in this condition, if this is HA and this is HB, then they will feel a force of interaction towards each other. The electron and this electron, this particular electron will feel the interaction from the nucleus of HB, and this particular electron feel the interaction from the nucleus of HA. And due to the attractive force of interaction, the energy between these two will decrease, because whenever they will get the stability, the energy starts decreasing, and it will go in this fashion up to a certain point where the HA and HB is adding up with each other, where R is equal to R, and after that certain point, the energy of that particular medium, which is H and HB, starts increasing if they comes further closer. মানে কি? মানে HA and HB, when they started approaching each other, the energy started decreasing from this point. The HA and HB is approaching each other. Now, যখন HA and HB they formed the bond together, so that is the maximum possible or minimum possible distance between HA and HB. Now, whenever HA এবং HB এর মধ্যে এই মিনিমাল পসিবল ডিস্টেন্স হ্যাজ বিন অ্যাটেন্ড, তার থেকে কাছাকাছি যদি H and HB আসতে চায়, means when H and HB wants to approach each other in a more closer proximity of each other, then what will happen? There will be repulsive force. Why this repulsive force is coming? Because if this is the HA and this is the nucleus, so there is an electron, and there is another HB, maybe this is HB, there is another electron. Now there is a perfect balance between the repulsion of these two, this is called F repulsion, and attraction of this electron with the HB, this is called F attraction 1, and attraction of this electron with the HA nucleus, this is called F attraction 2. So there have to be a perfect balance. যখন এই attraction forces are dominating, FA1 plus FA2 is greater than F repulsion. Otherwise, the structure cannot have a stability. Now, the point is, যখন তারা more closer, if this is the value R, they are in the closest proximity. If this particular value is R, then this is a stable thing. Now, if they try to come more towards each other, then what will happen? The repulsive force started increasing. अभी repulsive force যখন increase করতে শুরু করবে, তখনই কিন্তু তাদের স্টেবিলিটি আবার কম হতে শুরু করবে। আর স্টেবিলিটি কম হওয়া মানে এনার্জি বাড়া, স্টেবিলিটি বেশি হওয়া মানে এনার্জি কম হওয়া। সো আফটার দিস সার্টেন পয়েন্ট, দিস ইজ দ্য লোয়েস্ট এনার্জি অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু আর, অ্যান্ড ইফ দ্য ভ্যালু স্টার্টেড ইনক্রিজিং, মিনস যখন আরটা আরও ছোট কমতে শুরু করবে, then this particular energy value in this point starts increasing, but before that the energy was decreasing, because here attraction force was predominating and here repulsive force is predominating. I hope it is understandable. Okay, so এই পার্টিকুলার কাপ থেকে আমরা বুঝতে পারি যে যখন একটা বন্ড তৈরি হয়, সো দেয়ার শুড বি এ মিনিমাম বন্ড লেন্থ। দিস আর ইজ নাথিং বাট দ্য বন্ড লেন্থ। তাহলে সেই মিনিমাম বন্ড লেন্থ পর্যন্তই কিন্তু একটা মলিকিউল দে ক্যান কেম টুয়ার্ডস ইচ আদার, আফটার দ্যাট দে ক্যান নট। না, ইফ উই প্লট the size square
of two separate H atoms, it looks like this. This is a psi square and it looks like this for two different H atom. We can say this one as a intermolecular distance. Now this is a two separate H atom. It is HA and it is HB, and at maybe the R is greater than the bond length. যখন তারা একে অপরের কাছাকাছি আসেনি, মানে এই পার্টিকুলার প্লটটা কোন জায়গায়, যখন মেবি আর ইজ দিস অর দিস সামথিং লাইক দিস, তারা যখন একে অপরের কাছাকাছি, দে আর অ্যাট্রাক্টেড টুয়ার্ডস ইচ আদার বাট নট এক্স্যাক্টলি ওভারল্যাপড উইথ ইচ আদার। তো অ্যাট দ্যাট পয়েন্ট দ্য প্লট লুকস লাইক দিস। যখনই দে স্টার্টেড ওভারল্যাপিং উইথ ইচ আদার, তখন কী হবে, দেন দ্য বন্ড উইল লাইক দিস। And this particular thing, now see, there is a perfect overlap. Basically what is happening, a particular bond is like this and this particular bond is like this, and দুজনের ওভারল্যাপিং এর ফলে কিন্তু নতুন প্লটটা তৈরি হয়েছে। তাই আমি যদি এইখানে দেখি যে সাই স্কোয়ার ভার্সেস দিস আর, আগেরটাও সাই স্কোয়ার ভার্সেস আর ছিল, তাহলে এখন this is intermolecular distance but this is equal to r, this is not greater than r, but here the r is greater than bond length, but here now the r is equal to the bond length, and this is the this point, this particular point means যখন H and HB is forming together. Okay, so this is how we describe the HH bond formation. When they are not together, they will be two separate psi square value will be there. When there will be overlapping of each other, then we will get the plot like this, the below one, and due to this the intermolecular distance came to the minimum value, attain the minimum value, and which we know as the bond length, which is the bond length HA and HB is equal to R. So এখন আমরা যে জিনিসটা একটুখানি পড়ে নেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে গিয়ে লুইস স্ট্রাকচার। সো অলরেডি আমরা বুঝে নিলাম যে হোয়াট ইজ দ্য সিগমা বন্ড, হোয়াট ইজ দ্য পাই বন্ড, অ্যান্ড হাউ আ বন্ড ফরমেশন হ্যাপেন্স। নাও লেট আস আন্ডারস্ট্যান্ড ফর ডিফারেন্ট টাইপ অফ এক্সাম্পলস। ফর এক্সাম্পল দেয়ার আর CH3OH maybe. So the heading of this particular topic which we are going to study সেটা হচ্ছে Lewis structure, of course with respect to the organic compounds. We will have some examples, আমরা জানি already. Maybe let us take methane. Methane is nothing but CH4, so it has a 4 hydrogen bonds with the carbon, so methane. So if we take methane, the Lewis structure will be something like this. So carbon has the electronic configuration of helium core. This is the carbon, helium core, 2s2, 2p2. Now see, the outermost orbital have 4 less electron. So it's something like this, 2s2 and 2p2. So it is, there is 2 electron and 1 electron in the px and py. So pz is completely free. Now what will happen, the টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা কম আছে আমি যদি পার্টিকুলারলি কার্বনের ক্ষেত্রে দেখি যে কার্বনের আউটার অরবিটালে দের ইজ 4 ইলেকট্রন। সো লেট আস কনসিডার লুইস স্ট্রাকচার এবং তারপরে আমরা হাইব্রিডাইজেশনের পরে আসি। সো এর স্ট্রাকচারটা কীরকম হবে, এবং হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি, হাইড্রোজেনের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে 1s1, তাহলে এর আউটার পেরিফেরিতে আছে একটা ইলেকট্রন। সো কার্বন তার ভ্যালেন্স সেলে আছে 4টে ইলেকট্রন, অ্যান্ড হাইড্রোজেন তার ভ্যালেন্স সেলে আছে একটা করে ইলেকট্রন, অ্যান্ড ইলেকট্রনগুলোকে আমরা ডট দিয়ে আঁকি,
in the Lewis dot structure, and this is the Lewis dot structure of CH4. এখানে hydrogen is like this, we say like this, this is the hydrogen CH bond, and carbon is like this. So they are mutually sharing their own electrons. They are not becoming charged compound. They are not C4 minus and H plus. It's not like that. It's not like 4H plus plus C4 minus they are adding together to give CH4. No, it's not like that. It's a purely covalent bond, and we already know what is covalent bond, what is an ionic bond. এগুলো অলরেডি কেমিক্যাল বন্ড নিয়ে ডিসকাস করা হয়েছে। তো যখনই CH4 molecule is mutually sharing, the hydrogen and carbon is mutually sharing their electrons with each other, then we are getting a structure like this. আমরা যদি আরেকটা স্ট্রাকচার আঁকি সেটা হচ্ছে ইথিলিন C ডবল বন্ড C H তাহলে এর লুইস ডট স্ট্রাকচার যদি আমরা আঁকি তাহলে খুব ক্লিয়ারলি আমরা দেখতে পাবো যে কার্বনের আউটার পেরিফেরিতে টোটাল 4টে, তো ইট ইজ সামথিং লাইক দিস, and this carbon also have total 4, and hydrogen has 1 electron. So it is like this. Now hydrogen is this is the CH bond I am drawing, and the carbon is this. So this is one carbon and this is another carbon, and this is a CC double bond. So these are the Lewis dot structure. These are not very difficult to understand because the valence electron jar jota thakbe accordingly they mutually share each other to fulfill the octet. Now see, for hydrogen ক্ষেত্রে the duplet fulfilling is happening. Why duplet fulfilling? Because the nearby noble gas for hydrogen is 2 helium 4, তাই হিলিয়ামে কিন্তু দুটোই ইলেকট্রন আছে, তাই হাইড্রোজেন অলওয়েজ ওয়ান্টস টু ফুলফিল ইটস ডুপ্লেট, অ্যান্ড আদার দেন হাইড্রোজেন মোস্ট অফ দ্য আদার লাইক কার্বন অর সামথিং, বিকজ জাস্ট কার্বনের পরেই যেটা আছে দ্য নোবেল গ্যাস, কার্বন কিন্তু অক্টেট ফুলফিল করার চেষ্টা করছে, বিকজ দ্য নোবেল গ্যাস ইজ নিয়ন, অ্যান্ড নিয়ন ইন ইটস আউটার পেরিফেরি হ্যাজ 8 ইলেকট্রন. So that's why carbon is trying to fulfill its octet and the hydrogen is trying to fulfill it duplet. তো এই লুইস ডট স্ট্রাকচার তো অলরেডি প্রপোজ ছিলই, মানে ইট ওয়াজ এ ভেরি কমন প্র্যাকটিস হুইচ হ্যাজ বিন ডান আর্লিয়ার, কিন্তু ওয়ান থিং হ্যাজ বিন নোটিসড লেটার অন, অ্যান্ড দ্যাট পার্টিকুলার থিং অ্যাকচুয়ালি চেঞ্জড দ্য concept of this Lewis dot structure, and that is known as hybridization. Hybridization কি? It's a very simple and very effective concept to understand the structure of a organic compound, especially carbon compounds. কি হয় না, technically if we see, we were expecting, see the outermost electron is 2s2 and 2p2 for carbon, and for hydrogen it is 1s1. Now technically how it should look like, see there is 2px, 2py and 2pz, considering 1 electron in 2px and 2py, and 2pz has no electron. Now technically যদি বন্ড তৈরি হতে হয় তো we can see two problems. One problem is when they are mutually sharing the electrons, this is the 2s and 2px1, 2py1, 2s2 for carbon. যদি বন্ড তৈরি হতে হয় তাহলে মিউচুয়াল শেয়ারিং অফ ইলেকট্রন ইজ ইম্পর্টেন্ট। এখন প্রবলেমটা কি হচ্ছে, হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন সিস্টেম আছে 1s1 of hydrogen, it can come and share with this. So basically we can see the 1 2py and 1s1 bond is forming, another 1s1 of hydrogen is coming and it can form a bond with this, and so 2px and 1s1 bond is happening. You see carbon and hydrogen, but
দেয়ার ইজ নো আদার অপশন ফর নাইদার আদার। দেখো আমরা অলরেডি দেখেছি যে কার্বনের 4টে বন্ড হতে পারে। তো কার্বনের যদি 4টে বন্ড হতে পারে তাহলে এই কার্বন যে CH4, তাহলে দেয়ার শুড বি 4 শেয়ার পেয়ার অফ ইলেকট্রন, কিন্তু no hydrogen can came and share an electron in the 2s2. It is not technically possible because 2s2 is completely filled up, and no hydrogen can come and give its 2 electron because হাইড্রোজেনের কাছে তো 2টো ইলেকট্রন নেই, একটা ইলেকট্রন আছে। তো এরকম হতে পারে না যে হাইড্রোজেন এখানে এসে 2টো ইলেকট্রন ডোনেট করছে এবং একটা বন্ড তৈরি করছে, তো ইট ইজ নট পসিবল। সো অ্যাকর্ডিং টু দিস পার্টিকুলার ইলেকট্রনিক স্ট্রাকচার আমরা কি দেখতে পাচ্ছি যে কার্বন ক্যান নট হ্যাভ more than 2 share pair of electrons. So neither this is possible nor this is possible. So only possibility is these two, this 2py1, 2px1s1 and 2py1s1. It is one of the problem যেটা দেখা গেল। সেকেন্ডলি আরেকটা কি অবজারভেশন দেখা গেল যে CH4 এর প্রত্যেকটা বন্ড, all the bonds are exactly of the same bond length. All the CH4 are exactly of the same bond length. তাহলে এই এক্স্যাক্টলি সেম বন্ড লেন্থ এই কনসেপ্টটা কিন্তু সায়েন্টিস্টদের একটুখানি অসুবিধায় ফেললো, যে যদি ওগুলো আলাদা আলাদা অরবিটালের সঙ্গে বন্ড তৈরি করে, যদি এসের সঙ্গে বন্ড তৈরি করে, তাহলে টেকনিক্যালি কী হওয়া উচিত ছিল যে ওকে সায়েন্টিস্টরা একটা জিনিস প্রপোজ করলো যে লেট আস হ্যাভ ওয়ান থিং, let us make this particular problem ki the 2s2 electron shift to the 2pz। কেন করবে? কারণ 4টে বন্ড তৈরি করার জন্য, অক্টেট ফুলফিল করার জন্য তাদের তো শেয়ার করতে হবে। তাহলে শেয়ার করার জন্য সায়েন্টিস্টরা কী কনসেপ্ট দিল যে ওকে যে 2s2 থেকে একটা ইলেকট্রন তারা 2pz এ শেয়ার করবে। এখন দেখো 4টে আনপেয়ার ইলেকট্রন আছে, দিস ইজ কল্ড দ্য এক্সাইটেশন। তাহলে একটা কার্বন, এটা ছিল গ্রাউন্ড স্টেটে, সি গ্রাউন্ড স্টেট, এখন কার্বনটা চলে এলো এক্সাইটেড স্টেটে। তাহলে এক্সাইটেড স্টেটে যখন এলো তখন কিন্তু প্রাইমারি যে প্রবলেমটা ছিল যে 2টো বন্ড করার কথা ভাবছিল সেটা কিন্তু আর নয়। এখন দেখো 4টে হাইড্রোজেন এখানে আসতে পারে, 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন and 4 হাইড্রোজেন। দিস 4 হাইড্রোজেন অ্যাটম কেম টুগেদার and they shared their electrons with this in this fashion ki okay let us share it here, here, here and here. So we are basically getting 4 bonds. One is 2py1s1, 2pz1s1, 2px1s1 and 2s1s, 2px1, 2py1, 2pz1, 2s1 and 1s1. তো কি 4টে বন্ড, all of these are 1s1 অ্যান্ড ওপরে যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা যেরকম এটা আমরা অলরেডি জানি, এটা হচ্ছে কি 2s1, 2px1, 2py1 অ্যান্ড 2pz1। তাহলে 4টে বন্ড। তাহলে দেখেই আমরা বুঝতে পারছি যে এই 3টে হয়তো ইকুয়াল এনার্জির আমরা তাও কনসিডার করতে পারি, যে 4টে বন্ডের মধ্যে 3টে বন্ড হচ্ছে ইকুয়াল এনার্জি, কারণ এক্স ওয়াই জেড হচ্ছে গিয়ে একটা রেসপেক্টিভ থিং, 3টেই পি এবং এসের মধ্যে একটা বন্ড তৈরি হচ্ছে, তো উই ক্যান এক্সপেক্ট দ্যাট। কিন্তু একটা বন্ড ইট হ্যাভ টু হ্যাভ ডিফারেন্ট এনার্জি, কিন্তু আমরা দেখলাম কি যে অল দ্য বন্ডস ইন দ্য CH4 হ্যাভ সেম এনার্জি। তাহলে যদি এটা হয় তাহলে দ্যাট ইজ দ্য প্রবলেম যে হোয়াই দিস ইজ হ্যাপেনিং। টু মেক দিস ভ্যালিড টু গিভ এ ভ্যালিড রিজন বিহাইন্ড দিস, সায়েন্টিস্টরা কী করলো, একটা নতুন কনসেপ্ট আনলো, যে কনসেপ্টটা আমরা এখানে পড়ছি, অ্যান্ড দ্যাট কনসেপ্ট ইজ নোন অ্যাজ হাইব্রিডাইজেশন। সো অ্যাকর্ডিং টু দ্য সায়েন্টিস্ট, যেটা পরে দেখা গেছে ইয়েস দিস প্রবাবলি দ্য রিজন, যদিও পরে মলিকুলার অরবিটাল থিওরি এসছে, অনেক কিছু এসছে, বাট এইটা যেটা আমরা পড়ছি এটা কিন্তু পার্ট অফ ভ্যালেন্স বন্ড থিওরি। তাহলে অ্যাকর্ডিং টু সায়েন্টিস্ট কী হলো যে গ্রাউন্ড স্টেট থেকে এক্সাইটেড স্টেটে এলো কেন, কারণ 4টে বন্ড থেকে করতে হবে। এরপরে দেখা গেলো 4টে বন্ডই ইকুয়াল এনার্জির। তখন কি বলা হলো যে যখন বন্ড তৈরি করে তখন নান অফ দ্য দেখো এগুলো তো প্রত্যেকটা অ্যাটমিক অরবিটাল, তাহলে বলা হচ্ছে নান অফ দ্য অ্যাটমিক অরবিটাল তারা কিন্তু নিজেদের ক্যারেক্টারিস্টিক্সগুলোকে
আর অ্যাটমিক অরবিটাল হিসেবে রাখে না, তারা কিন্তু প্রত্যেকে দে মিক্স আপ টুগেদার টু গিভ 4 ইকুয়াল এনার্জি অ্যাটমিক অরবিটাল। দেখো টেকনিক্যালি 2s এর এনার্জি কম, 2p এর এনার্জি বেশি, তাই এই 4টে বন্ডে আমরা এক্সপেক্ট করেছিলাম কি যে এই ওপরের 3টে ইকুয়াল এনার্জির হবে এবং নিচেরটা কিন্তু লেস এনার্জির হবে, কারণ 2s এর এনার্জি কম। 1s1 তো কমন, কমটা কোনটা? এই 2s1টা কম, তাহলে 2s1 যেহেতু কম তাহলে এর লেস এনার্জি হবে। কিন্তু কি বলা হচ্ছে যে বিফোর বন্ড ফরমেশন all the 4 valence bonds or all the 4 valence orbitals তারা কিন্তু একে অপরের সঙ্গে they will mix up and give 4 equal energy orbital। কীরকম বলা হলো, এই 4টে কী কী ছিল? 2s, 2px, 2py and 2pz। এই 4টে কী করবে? দে mix up and produce 4 equal energy suborbitals। তাহলে 4টেই যদি একে অপরের সঙ্গে মিক্স হয়ে নতুন 4টে সাব অরবিটাল দেয়, তাহলে ওদের না আমি এস বলতে পারবো না আমি পি বলতে পারবো। তাহলে এই 4টের নাম দেওয়া হলো 4sp3, 4টে sp3। হোয়াই sp3? কারণ 1s and 3p মিক্সড আপ টুগেদার টু গেভ সাচ অরবিটালস। এবং এইগুলোকে দেখতে কীরকম হবে বলা হচ্ছে, যদি এসকে দেখতে এইরকম ছিল, পিকে দেখতে ছিল কিছুটা ডাম্বেল শেপের, when s and 3p is mixing up or sp is mixing up, so they will basically give, দেখো একটা এইরকম ছিল আর একটা কীরকম ছিল, দিস ইজ দ্য পি ওয়াই অ্যান্ড অ্যানাদার ওয়াজ পি জেড। তাহলে এই 3টে একসঙ্গে মিক্সড হয়ে কী দেবে আমাদেরকে? 4টে sp3 দেবে, এবং সেগুলোকে দেখতে হবে কীরকম? দেখতে হবে কিছুটা এই রকম। আমি যদি 3Dতে আঁকি, এটা হচ্ছে একটা sp3, এইটা হলো আরেকটা sp3, দ্যাট ইজ দ্য অ্যানাদার sp3 অ্যান্ড ইট ইজ অ্যানাদার sp3। সরি 4 sp3, বিকজ এটা হচ্ছে কি পি আর এটা হচ্ছে কি এস। এটা যদি আমি পি এক্স ধরি, এটা পি ওয়াই, মেবি এটি পি জেড, এটা হলো 4sp3। দেখো এইখানে এনার্জি ডিফারেন্স ছিল, এই এস ছিল কম এনার্জির, পিগুলো ছিল ইকুয়াল এনার্জির, কিন্তু এখন 4টে sp3 হ্যাভ সেম এনার্জি, এবং এই জন্য এদেরকে বলা হয় ডিজেনারেট হাইব্রিডাইজড। কারণ 4টে অ্যাটমিক অরবিটাল তারা একে অপরের সঙ্গে মিক্স আপ হয়ে 4টে ইকুয়াল এনার্জির অ্যাটমিক অরবিটাল দিল, তাহলে ডিজেনারেটেড হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটাল। নাও ইফ ইউ সি, দেখো ইলেকট্রনের সংখ্যা তো আর পাল্টে যাচ্ছে না এই পার্টিকুলার মিক্স আপের জন্য। তাহলে এখন কিন্তু এই 4টে sp3 আসার পরে ইট লুকস লাইক দিস, এবং এই প্রসেসটার নাম আমরা অলরেডি বললাম হাইব্রিডাইজেশন। এবং এই হাইব্রিডাইজেশনের ফলে যখন আমরা এই 4টে পেলাম, এখন দেখো 4টে 1s1 যদি আসে, দে ক্যান বি লাইক দিস, দিস ইজ 4 1s1। এবং এখন যে 4টে বন্ড হলো, এই 4টে বন্ডকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি যে sp3 1s, 4টেই যেহেতু sp3 1s বন্ড, তাহলে একটা 2sp3 অ্যান্ড 1s1, বা বেটার টু রাইট লাইক দিস, sp3 and 1s they are making the bonds, so 4sp3 1s bond। এবং এই 4টে sp3 1s বন্ড যেহেতু তৈরি হচ্ছে, তাহলে এখানে কিন্তু এনার্জির আলাদা আলাদা কিছু হবে না, 4টে বন্ডের এনার্জি কিন্তু একই হবে। এবং এই 4টে বন্ড যখনই sp3 হিসাবে আসছে, তখন তারা, আমি এখানে যে দেখালাম যে 4টে বন্ড, তাদের রেসপেক্টিভ পজিশান কিন্তু XYZ বরাবর হবে না। কেন XYZ বরাবর হবে না? তাহলে উই হ্যাভ 3 ডাইমেনশান, তাহলে 3টে ডাইমেনশানে যদি আমাদেরকে 4টেকে ইকুয়াল ডিস্টেন্সে সাজাতে হয়, তাহলে কিন্তু উই ক্যান নট হ্যাভ 3 ডাইমেনশান। তাহলে আমাদেরকে এটা রাখতে হবে, কিন্তু 3টে ডাইমেনশানে রাখা যাবে না। এটা দিস ইফ উই কনসিডার দিস ইজ আওয়ার দ্য 3 ডাইমেনশানস, তাহলে 3টে ডাইমেনশানে যদি আমি 3টে অ্যাক্সিস বরাবর sp3কে রেখে দিতাম, তাহলে 4 নম্বর sp3টাকে আমি রাখবো কোথায়? তাহলে সেটা হবে না। তাহলে যদি 4টেকে একসাথে রাখতে হয়, আমাদের কাছে দুটো অপশান আছে। কী অপশান? যে একটা হচ্ছে গিয়ে
Let us consider it like this. This is 1, this is 2, this is 3, and this is 4. This is known as square planar structure. দেখো স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয় না সেটা বলছি না, কিন্তু কার্বন এর ক্ষেত্রে স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচারটা হবে না। কারণ স্কোয়ার প্ল্যানারের সমস্যা কি, দেখো এদের মধ্যে যে ইন বিটুইন অ্যাঙ্গেলটা দ্যাট ইজ 90 ডিগ্রি। তো দের ইজ অ্যানাদার অপশান, সেইটা ট্রাই করে যখন দেখা গেল যে সেটা হচ্ছে গিয়ে টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রালটা কী হচ্ছে যে ইফ মেবি দিস ইজ জেড, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই, তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচার সামথিং লুকস লাইক দিস, এরকম একটা, এইরকম একটা, not along a axis, it is something like this, and another one is the below side, পেছনের দিক করে, and it is like this. তো তুমি যদি দেখো বেসিক্যালি আমি যদি বন্ডটাকে এইভাবে করি, so this is the y direction, this is within the xy, this is within the maybe yz, and this is the below one. তো বিলোটাকে আমরা দেখাই কিছুটা এইরকমভাবে, পেছনের দিকটাকে উই শ লাইক দিস, এবং প্লেন থেকে ওপরের দিকটাকে আমরা কিছুটা এইভাবে দেখাই, এবং এই দুটোকে ধরে নেওয়া হয় প্লেনে আছে, যে দুটোকে নর্মাল লাইন সেই দুটোকে ধরানো হয় যে প্ল্যানার স্ট্রাকচার। এবং এই প্ল্যানার পার্টিকুলার স্ট্রাকচার 4টে বন্ড মানে 4টে sp3 বন্ড। এবং যদি আমরা এইটাকে টেট্রাহেড্রাল কেন বলা হয়, কারণ আমরা যদি একটুখানি দেখি যে এই পার্টিকুলার স্ট্রাকচারটা কিন্তু এক্স্যাক্টলি এই টেট্রাহেড্রাল ফর্ম স্ট্রাকচার। তো ইট ইজ সামথিং লাইক দিস। যদি এটাকে আমি বাইরে এইভাবে ড্র করি তাহলে ইট ইজ নাথিং বাট দিস পার্টিকুলার স্ট্রাকচার। দেখো, তো দিস ইজ এ টেট্রাহেড্রাল স্ট্রাকচার। এবং এই টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মজাটা কোথায়? মজাটা হচ্ছে অল দ্য বন্ড অ্যাঙ্গেলস আর 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে দেখো দুটো জিওমেট্রিক্যাল পসিবিলিটি তৈরি হলো। যদি আমার 4টে sp3 বন্ডকে আমাকে সাজাতে হয় 3 ডাইমেনশনালে, একটা হচ্ছে কি একটা প্ল্যানার মলিকিউল হতে পারে, আর একটা হতে পারে একটা 3 ডাইমেনশনাল 3D মলিকিউল। প্ল্যানার মলিকিউলের মুশকিলটা কোথায়? তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, আর 3 ডাইমেনশনাল মলিকিউলের পজিটিভ দিকটা হচ্ছে তাদের মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। নাও সি, প্রত্যেকটা বন্ড মানে কিন্তু দুটো ইলেকট্রন, অল দ্য বন্ড মিনস 2 ইলেকট্রনস, রাইট? এখন বন্ডগুলো যত দূরে থাকবে একে অপরের থেকে তত রিপালশন এফেক্টটা কম হবে না। তাই এই স্কোয়ার প্ল্যানার এবং টেট্রাহেড্রাল স্ট্রাকচারের মধ্যে টেট্রাহেড্রালটাকেই চুজ করা হলো, অ্যান্ড দিস ইজ দ্য মোর টেকনিক্যালি সাউন্ড অ্যান্ড মোর এনার্জেটিক্যালি ফেভারেবল স্ট্রাকচার। কারণ এই দুটো স্ট্রাকচারের মধ্যে স্কোয়ার প্ল্যানারে যেহেতু অ্যাঙ্গেল বিটুইন 2 বন্ড ইজ লেস, তাহলে কিন্তু এইখানে রিপালসিভ ফ্যাক্টরটা কিন্তু অনেক হাই হবে। রিপালসিভ ফোর্স বিটুইন 2 বন্ডস, যেটাকে বলে বন্ড পেয়ার বিপি লিখছি এখানে, তাহলে বন্ড পেয়ারের যে রিপালসিভ ফোর্সটা এখানে অনেক হাই দেন টেট্রাহেড্রাল। তাই স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার ইজ রিজেক্টেড অ্যান্ড টেট্রাহেড্রাল স্ট্রাকচার অফ দ্য CH বন্ড অর sp3s CH বন্ড ইজ অ্যাকসেপ্টেড। এবং এইভাবে কিন্তু আমাদের কাছে CH4 মলিকিউল বা sp3 হাইব্রিডাইজড কার্বনের সঙ্গে যে কোনো অন্যান্য লিগ্যান্ডের যে মলিকুল, তো সেগুলোর মধ্যে কিন্তু আমরা স্ট্রাকচারাল ফেনোমেননটা দেখতে পাবো। এখন যদি আমরা চলে আসি যে এটা তো স্যার বুঝলাম ফর CH4, যে CH4 এর ক্ষেত্রে কার্বন যখন 4টে সিঙ্গেল বন্ড করছে ইট লুকস লাইক দিস, দিস ইজ দ্য CH4 টেট্রাহেড্রাল। কিন্তু যদি স্ট্রাকচারটা এরকম হয় যে স্যার C2H4 মানে C ডবল বন্ড C, দ্য লুইস স্ট্রাকচার একটু আগে আমরা ওপরে ড্র করেছিলাম, তাহলে এই পার্টিকুলার মলিকুলের ক্ষেত্রে দেখুন এখানে কি আছে 4টেই সিগমা বন্ড। তাহলে 4টেই যদি সিগমা বন্ড হয় তখন তো 4টে sp3s আমরা লজিক্যালি বুঝতে পারলাম, কিন্তু 4টে পাই বন্ডের ক্ষেত্রে সেটা হলে চলবে না। 4টে পাই বন্ডের ক্ষেত্রে কী চাই আমাদের? পাই বন্ডের ক্ষেত্রে প্রাইমারিলি যেটা আমাদের চাই সেটা হচ্ছে কি একটা পি অরবিটালকে খালি চাই ফর দ্য সাইড অন ওভারল্যাপিং। তাহলে একটা পি অরবিটাল যেটা পাই বন্ড তৈরি করছে
মেবি সেটা px অফ দিস অ্যান্ড px অফ দিস, তাহলে py অ্যান্ড pz ইজ নাও ফ্রি। আর কে ফ্রি? এসটা ফ্রি, তাহলে 2s 2py অ্যান্ড 2pz হচ্ছে ফ্রি। আমি যদি এইখানে আবার আমি একটু ড্র করার চেষ্টা করি, যে যখন নর্মাল কার্বনের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে 1s 2s থেকে একটা ইলেকট্রন অলরেডি সে পাঠিয়ে দিয়েছে, তো ইট ইজ দ্য এক্সাইটেড স্টেট অফ কার্বন, তো অলরেডি দিস বিফোর হাইব্রিডাইজেশন। তাহলে মুশকিলটা কী হলো, যে 2pxটাকে তো উই ক্যান নট কনসিডার ইন দ্য হাইব্রিডাইজেশন। কেন? কারণ পাই বন্ডের এনার্জি আর সিগমা বন্ডের এনার্জি তো সেম নয়। সিগমা বন্ডে হেড অন ওভারল্যাপিং, পাই বন্ডে সাইড অন ওভারল্যাপিং। তাহলে যেটা অলরেডি সাইড অন ওভারল্যাপিং করবে সেটা যদি px আমি ধরে নিই, তাহলে py আর pzকে হেড অন ওভারল্যাপিংয়ে হেল্প করতে হবে। কিন্তু একটা মজার জিনিস, যে হেড অন ওভারল্যাপিং যেগুলো করবে আমরা একটু আগে সেটা পড়েছি কি, যখন সিগমা বন্ড হবে হেড অন ওভারল্যাপিং হবে তখনই কিন্তু তারা হাইব্রিডাইজড হয়ে যাবে। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে দেখা গেল যে যেটা পাই বন্ড করবে সেটাকে ছেড়ে রেখে যেটা সাইড অন করবে, বাকি তিনটে দে আর হাইব্রিডাইজিং টু গিভ sp2 অরবিটালস, 3 sp2 অরবিটালস। কেন sp2? কারণ দুটো p এবং একটা s তারা কিন্তু হাইব্রিডাইজ করলো। তাহলে একটা জিনিস আমরা খুব ক্লিয়ার হলাম যে হাইব্রিডাইজেশনটা শুধুমাত্র কিন্তু সিগমা বন্ডের জন্য হয়, পাই বন্ডের জন্য হয় না। কারণ পাই বন্ডের জন্য যদি হয়ে যায়, আমরা দেখি একবার যদি হাইব্রিডাইজড অরবিটাল, একটু আগেই আমরা স্ট্রাকচার ড্র করছিলাম sp3 হাইব্রিড অরবিটালের, এই সামথিং লাইক দিস। তাহলে সামথিং লাইক দিস ক্যান অনলি হ্যাভ হেড অন ওভারল্যাপিং। সাইড অন ওভারল্যাপিং করার জন্য তো আমাদের দুটো লোব থাকতে হবে। সামথিং লাইক দিস cannot have the side on overlapping, na proper side on overlapping, so something like this cannot do. So sp3 can't do side on overlapping, তাই we need to make only px or py or pz, যে কোনো একটাকে we have to make separate to make one pi bond, কারণ pi bond can be done only by the head on overlapping। তাহলে head on overlapping এর জন্য আমাকে px py আর pz যে কোনো একটাকেই I need to make that separate, এবং বাকি তিনটেকে নিয়ে, বাকি তিনটে মানে s অরবিটাল মানে 2s অরবিটাল আর 2py আর 2pz নিয়ে আমি s আর তিনটে sp2 তৈরি করলাম। তাহলে এখন স্ট্রাকচারটা কীরকম হবে দেখো, CH4 স্ট্রাকচারটা যদি আমরা ড্র করি, তাহলে এখানে আমরা কি বললাম যে কার্বন, তাহলে কার্বনের এখন তিনটে সিগমা বন্ড, তিনটে সিগমা বন্ড মানে তিনটে, ইটস লুকস লাইক দিস। দেখো তিনটে সিগমা বন্ড হলে কিন্তু দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যাঙ্গেল ইট ক্যান অ্যাচিভ, এবং এটা কিন্তু একটা প্ল্যানার মলিকুল হয়ে যায়। কারণ দেখো এখন কিন্তু অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি, তাহলে এটা কিন্তু অনেক বেশি স্টেবল, এবং তিনটে যদি হয় তাহলে দিস ক্যান বি দ্য হাইয়েস্ট অ্যাঙ্গেল যেটা কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারি। তাহলে এই কার্বন এগুলো কি, যেগুলো আমরা আঁকলাম বড় বড় করে, এবং দেখো ছোটো লোবগুলোকে অনেক সময় অমিট করা হয়, আঁকতেও পারো, সমস্যা নেই। তাহলে এইগুলো প্রত্যেকটাই নাথিং বাট দ্য sp3, অল অফ দেম আর sp2। তাহলে তিনটে sp2, তাহলে এখানে দেখো sp2 বন্ড তৈরি হচ্ছে, আর বাকিগুলো sp2 অ্যান্ড 1s বন্ড তৈরি হচ্ছে, কারণ ওখানে হাইড্রোজেন আছে। তাহলে হাইড্রোজেন তো 1s ছাড়া কিছু হবে না, তাহলে sp2 1s বন্ড চারটে তৈরি হলো, এবং একটা sp2 বন্ড তৈরি হলো, আর বাকি থাকলো কে, অলরেডি যেটা খালি ছিল সেটাকে, এটা হচ্ছে গিয়ে px। তাহলে এর px এবং এর px দে ওভারল্যাপ লাইক দিস। আমরা কাছাকাছি এটাকে দেখাতে পারছি না 2Dতে, কিন্তু এইভাবে করে দেখানো হয় যে দুটো লোব অফ দ্য দুটো px তারা কিন্তু ওভারল্যাপ করে এইভাবে। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ অ্যান sp2 হাইব্রিডাইজড, মেবি C2H4, মেবি সামথিং এলস, যেটাই আমরা ড্র করি না কেন, সেটা কিন্তু স্ট্রাকচারটা কিছুটা এইরকম হয়। এবং আমরা যদি sp3 হাইব্রিডাইজড যাই, অলরেডি sp3 হাইব্রিডাইজড আমরা পড়ে ফেললাম, sp2 হাইব্রিডাইজেশন আমরা পড়ে ফেললাম। sp2 কখন হবে, যখন একটা পাই বন্ড থাকবে। এখন যদি দুটো পাই বন্ড থাকে, এক্সাম্পল ইজ C ট্রিপল বন্ড CH, তাহলে এইটা দেখো, এটা হচ্ছে কি অ্যাসিটিলিন,
তাহলে অ্যাসিটিলিনের ক্ষেত্রে কিন্তু দুটো পাই বন্ড আছে এবং একটা সিগমা বন্ড আছে এই মাঝখানে, এবং এদিকে 1 সিগমা, এদিকে 1 সিগমা। তার মানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কার্বন দুটো করে সিগমা বন্ড এবং দুটো করে পাই বন্ড করেছে। তাহলে যখনই দুটো পাই বন্ডের কনসেপ্ট চলে আসছে, তাহলে আমাদের কাছে বিফোর হাইব্রিডাইজেশন এক্সাইটেড স্টেট কার্বন CES লেখা মানে এক্সাইটেড স্টেট কার্বন, তার ইলেকট্রনিক কনফিগারেশন কী ছিল যে 2s এ একটা এবং 2s থেকে একটা যেহেতু 2pz চলে এসছে, ইটস লাইক দিস 2s 2px 2py অ্যান্ড 2pz। তাহলে অলরেডি আমি বলে দিয়েছি যে পাই বন্ড করার জন্য কিন্তু আমাদেরকে একটা একটা করে পি অরবিটাল খালি রাখতে হবে। তো একটা পাই বন্ডের জন্য একটা পি অরবিটাল, দুটো পাই বন্ডের জন্য দুটো পি অরবিটাল আমাদেরকে অলরেডি রেখে দিতে হবে। তাহলে নাইদার 2py অর 2pz তারা কেউ কিন্তু আর হাইব্রিডাইজেশনে টেক পার্ট করছে না। হাইব্রিডাইজেশন এখন হবে কার? এই দুটো, কারণ এখন কিন্তু প্রত্যেকটা কার্বন দুটো করে সিগমা বন্ড, যটা সিগমা বন্ড করেছে তটা অরবিটাল কিন্তু এসটা তো থাকবেই, তার সঙ্গে এক্সট্রা একটা বা দুটো বা তিনটে পি অরবিটাল জুড়বে। তাহলে এইখানে দেখো এস আর পি মিলে দুটো sp হাইব্রিডাইজড অরবিটাল দিল। এখন এই যে sp হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হলো, তাহলে সেটাকে দেখতে কীরকম হবে যদি আমরা দেখি যে দেখো সি আর একটা সি ছিল, তাহলে দেখো ইট উইল বি এক্স্যাক্টলি ইন দ্য লিনিয়ার ফ্যাশন, কারণ দিস কুড বি দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স বিটুইন দিস টু। দেখো এই দুটোর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি 180 ডিগ্রি। আমরা সবসময় বলেছি যে দুটো সিগমা বন্ড দে উইল অলওয়েজ ট্রাই টু হ্যাভ দ্য ম্যাক্সিমাম ডিস্টেন্স। ইকুয়ালি এই কার্বনটার ক্ষেত্রে সামথিং লাইক দিস। তাহলে এইটা হলো একটা sp বন্ড, আর এইখানে হলো sp অ্যান্ড 1s বন্ড, এদিকেও হবে sp অ্যান্ড 1s বন্ড। 1s মানে হাইড্রোজেনের সঙ্গে যে বন্ডটা করছে। তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো দেখো আমাদের দুটো পি অরবিটাল, প্রত্যেকটা কার্বনেই ফাঁকা ছিল এই যে। তাহলে আমি এইটাকে নাম দিতে পারি pz অ্যালং দিস জেড অ্যাক্সিস, এটা হলো আমাদের এক্স অ্যাক্সিস, আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয় তাহলে এটাকে আমি নাম দিতে পারি py। তাহলে py এর সঙ্গে py এর ওভারল্যাপিং হবে এবং pz এর সঙ্গে pz এর, দেখো py অ্যান্ড py অ্যান্ড pz। তাহলে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যাসিটিলিন অর sp হাইব্রিডাইজড অরবিটাল। তার মানে আমরা হাইব্রিডাইজেশনে বেসিক্যালি কী বুঝলাম যে যটা সিগমা বন্ড ঠিক তটাই হাইব্রিডাইজড অরবিটাল তৈরি হবে, আর বাকিগুলো কিন্তু পি অরবিটাল খালি থাকবে, তারা কিন্তু সাইড অন ওভারল্যাপিং করবে। কেন? কারণ হাইব্রিডাইজড অরবিটালে সাইড অন ওভারল্যাপিং পসিবল নয়, তাই নন হাইব্রিডাইজড অ্যাটমিক অরবিটালগুলোকে কিন্তু আমাদের রেখে দিতে হবে টু ডু দ্য সাইড অন ওভারল্যাপিং অর পাই বন্ড, আর হাইব্রিডাইজড অরবিটালগুলো একে অপরের সঙ্গে হেড অন ওভারল্যাপিং করবে টু গিভ দ্য সিগমা বন্ড। ওকে, তাহলে আমরা সিগমা বন্ড, পাই বন্ড এবং কার্বন কার্বন হাইব্রিডাইজেশন সম্পর্কে এটা মোটামুটি ক্লিয়ার আইডিয়া আমরা পেয়ে গেলাম। এবং এইখান থেকেই কিন্তু শুরু হলো আরেকটা নতুন সমস্যা, এবং সেই নতুন সমস্যাটাকে অনেকেই নাম দেন মলিকিউলার অরবিটাল থিওরি। দেখো এগুলো কিন্তু যেগুলো আমরা পড়াশোনা করলাম না, যে এই প্রত্যেকটা দেখো এই মলিকিউলটা হচ্ছে কি একটা লিনিয়ার মলিকিউল। তাহলে লিনিয়ার মলিকিউল কখন তৈরি হয়? যখন sp হাইব্রিডাইজড হয়। ঠিক ওপরের মলিকিউলটা দেখো একটা প্ল্যানার মলিকিউল, আমি তো লিনিয়ার বলতে পারি না, এটা একটা প্ল্যানার মলিকিউল, কারণ এটা xy ডিরেকশানে আছে। তো এই প্ল্যানার পার্টিকুলার মলিকিউলটা এটা কখন হয়? যখন sp2, তাহলে এটা দেখো এটা প্ল্যানার এবং ট্রায়াঙ্গুলার প্ল্যানার, কারণ তিনটে অ্যাঙ্গেল তৈরি করছে, তাহলে এটাকে বলে ট্রায়াঙ্গুলার প্ল্যানার। এবং যখনই sp3 ছিল, আমরা sp3 স্ট্রাকচারটা যদি ওপরের দিকে যাই, এইটা ছিল sp3, তাহলে sp3 দেখো এটা কিন্তু একটা টেট্রাহেড্রাল স্ট্রাকচার তৈরি করছিল। তাহলে ডিফারেন্ট হাইব্রিডাইজেশন ডিফারেন্ট স্ট্রাকচার আমাদেরকে দিয়েছে, কিন্তু মুশকিল হলো যে এই ভ্যালেন্স বন্ড থিওরি দিয়ে বেশ কিছু জিনিস প্রপারলি এক্সপ্লেন করা যাচ্ছিল না।
এবং সেই পার্টিকুলার কারণে কিন্তু একটা নতুন থিওরি এলো, সেই থিওরিটার নাম হলো মলিকুলার অরবিটাল থিওরি। এবং এই মলিকুলার অরবিটাল থিওরিতে আমরা কার্বনের ক্ষেত্রে যে খুব একটা বেশি সমস্যা হচ্ছিল বা CH4 বন্ডের ক্ষেত্রে খুব একটা সমস্যা হচ্ছিল, ব্যালেন্স বন্ড দিয়ে ব্যাখ্যা করা যাচ্ছিল না, ইটস নট লাইক দ্যাট। ইট ইজ সামথিং লাইক, টেকনিক্যালি আমরা যদি একটু ভাববার চেষ্টা করি যে অন্য একটা মলিকুল নিয়ে, সেটা হচ্ছে খুব ফেমাস মলিকুল, সেটা হচ্ছে অক্সিজেন, যেটা ছাড়া আমরা বাঁচবো না। তো এই অক্সিজেন মলিকুল O2 আমরা জানি অক্সিজেনের আউটার অরবিটালে কী থাকে, মানে ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে কি ফর অনলি ওয়ান অক্সিজেন, হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে হিলিয়াম কোর 2s2 2p3 সরি 2s2 2p4। তাহলে অক্সিজেনের 2s2 2p4, তার মানে এটাকে দেখতে কিছুটা এই রকম হবে যে এসে 2টো ইলেকট্রন আর পিতে 4টে ইলেকট্রন, মানে প্রথম একটা করে ফিল আপ হবে এবং তারপরে এইটা ফিল আপ হবে। তার মানে আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছি উইথাউট গোয়িং টু দ্য এক্সাইটেড স্টেট আরেকটা অক্সিজেন, এটা তো একটা অক্সিজেন, আর একটা অক্সিজেনটাকে যদি আমি এখানে ড্র করি সেটাও হচ্ছে ওই হিলিয়াম কোর 2s2 2p4, এবং সেটাকেও দেখতে হবে কিছুটা এইরকম 2s2 এবং 2p4। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে এটা যদি py আর pz হয় আর এটা যদি px হয়, তাহলে px আর 2s এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, py আর pz এর মধ্যে কিন্তু অটোমেটিক্যালি দেয়ার ক্যান হ্যাভ এ বন্ড, কারণ দুটোতেই সিঙ্গেল বন্ড আছে এবং দেয়ার ক্যান হ্যাভ এ বন্ড। তো অ্যাকর্ডিং টু ভ্যালেন্স বন্ড থিওরি ইট ইজ ওয়েল অ্যাকসেপ্টেড। এবং এটাকে যদি আমি আরেকটু হাইব্রিডেশনের কনসেপ্টে নিয়ে যাই তাহলে আমরা কি বলবো যে হাইব্রিডাই অরবিটালগুলো কিন্তু একে অপরের সঙ্গে এই একটা সিগমা বন্ড তৈরি করবে এবং তার পাশাপাশি কিন্তু বাকি বন্ডটা পাই বন্ড হবে। আমরা জানি অক্সিজেনের ক্ষেত্রে ইট লুকস লাইক সামথিং লাইক দিস, এবং বাকিগুলো কিন্তু লোন পেয়ার। মানে যখনই এটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মানে মনে রাখার জন্য, যে যখনই এই সিঙ্গেল ইলেকট্রন থাকছে না তারা কখনো হাইব্রিডেশন যাবে। সিঙ্গেল ইলেকট্রন সিস্টেম শুধুমাত্র হাইব্রিডেশনে টেক পার্ট করতে পারে, আদারওয়াইজ তারা করবে না। তাহলে এই পার্টিকুলার ক্ষেত্রে যদি আমরা দেখি অক্সিজেনের ক্ষেত্রে হাইব্রিডেশন হবে কি? আদৌ কোনো হাইব্রিডেশন এখানে হবে না। কেন? কারণ আমরা যদি এইখানে একটুখানি নজর দিই, দেখো অলরেডি 2 অরবিটালস আর ফুললি ফিল্ড, তাহলে নট অরবিটালস, 2 সাব অরবিটালস। তাহলে ফুললি ফিল্ড অরবিটাল যেগুলো আমি বললাম, যেগুলো অলরেডি 2টো করে ইলেকট্রন আছে, তারা কিন্তু নো হাইব্রিডেশন, তারা কখনো হাইব্রিডেশনে টেক পার্ট করে না। তাই এদের না, এরা কিন্তু সবসময় এদের আরেকটা নাম দেওয়া হয়, সেটা হলো লোন পেয়ার। লোন পেয়ার মানে যে এমন ইলেকট্রনিক পেয়ার্স যারা কোনো বন্ডে পার্টিসিপেট করছে না, তারা আলাদাভাবে অ্যালোন তারা থাকছে, মানে সেই পেয়ারগুলো অন্য কারোর সঙ্গে শেয়ার হচ্ছে না। আর বাকি থাকলো তাহলে কি, একটা পি আর একটা জে, একটা পিওয়াই পিজেড। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে কী হয়, পিওয়াই ওভারল্যাপিং হয়ে যায় আর পিজেড কিছুটা এইরকম থাকে। তো ইটস লাইক দিস, ঠিক আছে। তো এই পার্টিকুলার কনসেপ্টের জন্য আমরা যেটা এখান থেকে বুঝতে পারছি যে এখানে তাহলে বেসিক্যালি যে লোন পেয়ারগুলো আছে সেই লোন পেয়ারগুলো আলাদা করে আছে, এবং লোন পেয়ারগুলো আমরা কি বললাম যে আইদার দে ক্যান হ্যাভ ইন দ্য এস অরবিটাল আর পি অরবিটাল। এবং যদি হাইব্রিডেশনের কনসেপ্টে যাই তাহলে এখানে আমরা কি করতে পারি যে এস, যেহেতু একটা সিগমা বন্ড, একটা পাই বন্ড, তাহলে একটা পাই বন্ডের কনসেপ্ট অনুযায়ী আমরা কী বলতে পারি যে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে 3টে sp2 হাইব্রিডাইজড প্লাস 1 px বলো বা 1 py বলো, সেটাকে খালি রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে যে অক্সিজেন এটা হচ্ছে একটা sp2, এটা আরেকটা sp2, এটা আরেকটা sp2, এবং এই দিকের অক্সিজেনের এক্স্যাক্টলি ইন দ্য সেম ফ্যাশন যেরকম আমরা C2H4 করেছিলাম। তাহলে সেই লোন পেয়ারগুলো যদি তারা হাইব্রিডেশনে যায় তাহলে তারা থাকবে কোথায়, sp2-তে। এরা কিন্তু কোনো বন্ড করবে না, এগুলো লোন পেয়ার। তাহলে লোন পেয়ার ইন দ্য sp2 হাইব্রিডেশ অরবিটাল, এবং এইখানে কিন্তু এরা বন্ডটা তৈরি করবে, সেটা হচ্ছে গিয়ে এর একটা ইলেকট্রন ছিল, এর একটা ইলেকট্রন ছিল, তাহলে এটা হচ্ছে গিয়ে sp2 বন্ড। এবং আলাদা ছিল কি অক্সিজেনের ক্ষেত্রে, যে একটা পাই বন্ড। তো এটা কিন্তু O2 স্ট্রাকচার আমরা এইভাবে দেখতে পারি। ঠিক আছে, এইভাবে দেখি
বা ওপরেরভাবে দেখি, আমি এটার ডিটেলসে না গিয়ে যেটা আলটিমেট পয়েন্ট, যেটা ভ্যালেন্স বন্ড থিওরির সমস্যা, সেটা যেটা বলার চেষ্টা করি, যে আমি যদি আলটিমেটলি দেখি যে যখন O2 তৈরি হয়ে যাবে, O2 তৈরির আগে কী ছিল, যে দুটো করে লোন পেয়ার ছিল। আমরা অলরেডি ম্যাগনেটিক মুভমেন্ট পড়ে ফেলেছি, আমরা জানি যে অক্সিজেন যদি অ্যালোন থাকতো তাহলে তার দুটো ইলেকট্রন হচ্ছে কি আনপেয়ার ইলেকট্রন, তাহলে দুটো আনপেয়ার ইলেকট্রন কিন্তু লোন অক্সিজেনকে, নট O2কে, মলিকুলার অক্সিজেনের কথা বলা হচ্ছে না, কিন্তু the lone O have two unpaired electron এবং technically it is প্যারাম্যাগনেটিক। কিন্তু যখনই O2 তৈরি হয়ে গেল তখন তো দিস ইলেকট্রন and দিস ইলেকট্রন শেয়ারিং টুগেদার, এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন শেয়ারিং টুগেদার, তাহলে দে আর নট নাও আনপেয়ার ইলেকট্রনস, দে আর নাও বন্ড পেয়ার ইলেকট্রনস। তাহলে O2তে ওই দুটো আনপেয়ার ইলেকট্রন কনভার্টেড টু টু বন্ড পেয়ার ইলেকট্রন। তাহলে টেকনিক্যালি এখানে 0 আনপেয়ার ইলেকট্রন। তাহলে যদি 0 আনপেয়ার ইলেকট্রন হয় তাহলে আমরা এক্সপেক্ট কী করবো, যে O2 ইজ এ ডায়াম্যাগনেটিক, মানে মলিকিউলার অক্সিজেন, নট দ্য অ্যাটমিক অক্সিজেন। মলিকুলার অক্সিজেন ইজ ডায়াম্যাগনেটিক, এটা আমাদের এক্সপেকটেশন ছিল। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেল মলিকুলার অক্সিজেন ইজ প্যারাম্যাগনেটিক। দ্য প্র্যাকটিক্যাল অবজারভেশন কী বলছে? প্র্যাকটিক্যাল অবজারভেশন বলছে যে মলিকিউলার অরবিটাল, ও তো পরে আসবো, দ্য O2 itself ইজ নট ডায়াম্যাগনেটিক, ইট ইজ এ প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। তো টেকনিক্যালি আমাদের এক্সপেকটেশন ছিল এটা হবে ডায়াম্যাগনেটিক, বাট ইট ইজ কামিং আউট এজ এ প্যারাম্যাগনেটিক কম্পাউন্ড। এবং এই কনসেপ্টটা কিন্তু ভ্যালেন্স বন্ড থিওরি প্রপারলি কোনো রিজন দিতে পারলো না। ভ্যালেন্স বন্ড থিওরি অনুযায়ী কি, যে যতগুলো আনপেয়ার ইলেকট্রন ছিল সবাই তো বন্ড পেয়ার তৈরি করে ফেলছে, এই যে বন্ড পেয়ার তৈরি করে ফেললো, তাহলে যখন এই বন্ড পেয়ার তৈরি হয়ে গেল তখনই তো আর দেয়ার ইজ নো আদার অপশান অফ প্যারাম্যাগনেটিজম। লোন মানে আনপেয়ার ইলেকট্রন থাকলে তবেই তো প্যারাম্যাগনেটিক হয় ব্যাপারটা, তবেই তো আমরা একটা বলি যে মিউ ইজ ইকুয়াল টু √2 × n+2 where n is equal to nothing but the number of unpaired electron এবং it will be Bohr magneton। কিন্তু n এর ভ্যালু যদি 0 হয়, যদি অলরেডি পেয়ার আপ হয়ে যায়, বন্ড পেয়ার তৈরি হয়ে যায়, তাহলে মিউ ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে। মিউ ইজ ইকুয়াল টু 0 মানে ডায়াম্যাগনেটিক হওয়ার কথা ছিল, কিন্তু ডায়াম্যাগনেটিক হলো না, অক্সিজেন প্যারাম্যাগনেটিক হলো। তাহলে এইখান থেকে কিন্তু একটা নতুন কনসেপ্ট এলো, এবং সেই কনসেপ্ট আমাদেরকে জানালো যে মলিকিউলার অরবিটাল বলে কিছু একটা আছে, অ্যাটমিক অরবিটাল বলে যে জিনিসগুলো আমরা এতদিন পড়াশোনা করছি, সেই অ্যাটমিক অরবিটালের কনসেপ্টটাকে একটুখানি ভুলে যেতে হবে। তাহলে সেইটাই আমরা একটুখানি ম্যাথামেটিক্যালি কয়েকটা জিনিস একটুখানি পড়ে নিই, তাহলে ব্যাপারটা বুঝতে আমাদের পক্ষে আরেকটু ইজিয়ার হবে। কীরকম বলা হচ্ছে যে যখনই দুটো অ্যাটমিক অরবিটাল মানে দিস ইজ নাথিং বাট দ্য মলিকিউলার অরবিটাল থিওরি, নট MOT। তাহলে মলিকুলার অরবিটাল থিওরিতে বেসিক্যালি কী বলা হলো, যে যখনই নতুন একটা মলিকিউল তৈরি হচ্ছে, একটা মলিকিউল বা একটা কম্পাউন্ডের আর একটা অ্যাটম, বা অ্যাটম মানে কি অক্সিজেন, মলিকিউল মানে কি O2, তাহলে এইখানে যে অরবিটালগুলো থাকবে তার নাম দেওয়া হবে মলিকিউলার অরবিটাল, আর এইখানে যে অরবিটালগুলো থাকবে তাকে বলা হবে অ্যাটমিক অরবিটাল। এবং এই অ্যাটমিক অরবিটালগুলো দে পেয়ার আপ, মানে অ্যাটমিক অরবিটাল মানে কি আমরা জেনেছি যে S, P, D, F এইগুলো। মলিকুলার অরবিটাল আর অ্যাটমিক অরবিটাল অ্যাকর্ডিং টু দিস থিওরি আর নট সেম। মানে অ্যাটম যখন অ্যাটম হিসাবে থাকবে তখন তার S, P, D, F অরবিটাল আছে, উই আর এক্সপেক্টিং দ্যাট, দেয়ার ইজ নো প্রবলেম। কিন্তু যখন সেটা মলিকিউল তৈরি করবে, মলিকুলার অরবিটাল তৈরি করবে, তখন কিন্তু দে উইল নট বি দ্য সেম থিং। তখন কিন্তু তারা নতুন একটা অরবিটাল তৈরি করবে এবং দেয়ার ইজ সাম রুলস, যে রুল মেনে তারা সেই অরবিটালটা তৈরি করবে। তাহলে সেই রুলগুলো জানার আগে তাহলে এই কনসেপ্ট অনুযায়ী কী বলা হলো, যে যদি অ্যাটমিক অরবিটাল, প্রত্যেকটা ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কী জানি যে তার একটা সাই ভ্যালু থাকবে, তাহলে বলা হচ্ছে যে অ্যাটমিক অরবিটাল ইজ সাই A অ্যান্ড সাই B। লেট আস কনসিডার যে দুটো অ্যাটমিক অরবিটাল ইলেকট্রন আমাদের কাছে ছিল। এখন যখনই মলিকুলার অরবিটাল তৈরি করা হচ্ছে তখন বলা হয় তাহলে সাই MO মানে মলিকুলার অরবিটাল। তাহলে বলা হলো কি, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার, যে দ্য সাই MO
will be the linear combination of the atomic orbitals. লিনিয়ার কম্বিনেশন দেখো দু রকম হতে পারে, একটা প্লাস হতে পারে আর একটা হতে পারে কি সাই এ মাইনাস সাই বি। সো দেয়ার ইজ টু টাইপ অফ মলিকুলার অরবিটাল। দেখো সাই এ এবং সাই বি কী ছিল, ধরে নাও যে সাই এ ছিল একটা পিএক্স, সাই বি ছিল অ্যানাদার পিএক্স, জাস্ট ধরে নিচ্ছি যে এটা একটা পিএক্স ছিল, এটা একটা পিএক্স ছিল। বলা হলো যখন মলিকুলার অরবিটাল তৈরি হবে তখন যেটা নতুন তৈরি হবে সেটা হচ্ছে গিয়ে এই দুটোর লিনিয়ার কম্বিনেশন, তাই এদের নাম দেওয়া হয় লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস। কেউ কেউ এটাকে বলে LCAO কনসেপ্ট। মানে মলিকুলার অরবিটাল নতুন যেটা তৈরি হচ্ছে, নতুন মলিকিউল তৈরি হচ্ছে, সেখানে কিন্তু কোনো অ্যাটমিক অরবিটাল নেই। এবার পয়েন্টটা কি দেখো, একটু আগে আমরা দেখালাম যে sp2 ইজ এ অ্যাটমিক অরবিটাল, তাই না? মানে একটা এস দুটো পি, ওখানেও কিন্তু আমরা লিনিয়ার কম্বিনেশনটা ঘটিয়েছি। তার মানে হাইব্রিডাইজেশন কনসেপ্ট ওটা কিন্তু অনেকটা টুয়ার্ডস দ্য মলিকুলার অরবিটাল বাট নট এক্স্যাক্টলি সো। কেন? কারণ আমরা বলে দিচ্ছি যে এখানেও দেখো sp-গুলোকে আমরা একে অপরের সঙ্গে জুড়ে দিয়েছি, দিয়ে আমরা বলেছি যে নতুন একটা হাইব্রিডাইজ অরবিটাল তৈরি হবে যেটা হচ্ছে কি sp2 অর sp3 অর sp। কিন্তু এখানে কি বলা হচ্ছে যে না, শুধুমাত্র যে সেটা তৈরি হবে তা নয়, একটা পজিটিভ লিনিয়ার কম্বিনেশন তৈরি হবে, একটা নেগেটিভ লিনিয়ার কম্বিনেশন তৈরি হবে। তার মানে ইট উইল বি সামথিং লাইক দিস। কীরকম? আচ্ছা, আমরা ব্যাপারটাকে কিছুটা এইরকমভাবে ভাবতে পারি। যদি আমি ধরে নিই সাই এ ইজ বেসিক্যালি তো একটা ওয়েভ নিয়ে আমরা পড়াশোনা করছি, সাই এ বলো সাই বি বলো, তাহলে এটাকে ধরে নিই সাই এ, এবং আমরা যদি আরেকটাকে ধরে নিই ইট ইজ এ সাই বি। দেখো আমরা রেজোনেন্স পড়ছি, রেজোনেন্স মানে আমাদের ফিজিক্সের রেজোনেন্স কী বলছে যে দুটো ওয়েভ ইফ দে আর ইন দ্য সেম ফেজ মানে এটাও যদি পজিটিভ, এটা পজিটিভ, এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, তার মানে একই ফেজে যদি থাকে তখন তাদের লিনিয়ার কম্বিনেশন মানে সাই এ প্লাস সাই বি যদি আমরা করি তাহলে সেটা কীভাবে দেখতে হয়? ইট উইল হ্যাভ এ হায়ার ইন্টেন্সিটি। মানে এটা হয়ে যাবে টু পজিটিভ, মানে ইন্টেন্সিটি ডাবল আপ হয়ে যাবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ। তার মানে বেসিক্যালি যেটা হলো অ্যাম্প্লিটিউড অর ইন্টেন্সিটি যেটাই বলা হোক না কেন, তাহলে অ্যাম্প্লিটিউড ইনক্রিজেস যদি এটা সাই এ প্লাস সাই বি হয়, হোয়েন সেম ফেজ লিনিয়ার কম্বিনেশন। তাহলে এই দিকেরটা আমি যেটা আঁকলাম এটা হচ্ছে কি মলিকুলার অরবিটাল, আর এই দিকে যেগুলো ছিল সেগুলো হচ্ছে অ্যাটমিক অরবিটাল, মানে এগুলো ছিল অ্যাটমিক অরবিটাল, আর ওই দিকে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে অলরেডি মলিকিউলার অরবিটাল। আর একটা কী হতে পারে, তাহলে এটা তো হলো গিয়ে সেম ফেজ লিনিয়ার কম্বিনেশন। আর একটা লিনিয়ার কম্বিনেশন কী বললাম যে অপোজিট ফেজ। যদি অপোজিট ফেজ হয় তাহলে কী হবে? ব্যাপারটা কিছুটা এইরকম যে ধরো একটা ইলেকট্রন তার ওয়েভ ফাংশানটা কিছুটা এই রকম, সেটা হচ্ছে কি সাই এ পজিটিভ নেগেটিভ পজিটিভ, আর একটা ইলেকট্রন তার ওয়েভ ফাংশানটা কিছুটা এই রকম, এটা হচ্ছে সাই বি, এটা হলো নেগেটিভ পজিটিভ অ্যান্ড নেগেটিভ। তাহলে এখন যদি আমি এই দুটোকে লিনিয়ার কম্বিনেশন করি, দেখো যে এটা হচ্ছে গিয়ে অপোজিট ফেজ লিনিয়ার কম্বিনেশন। তাহলে এই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে কি দেখো পজিটিভ আর নেগেটিভ একে অপর ক্যান্সেল আউট করে দেবে এবং আলটিমেটলি দ্য ওয়েভস ক্যান্সেল আউট ইচ আদার। তাহলে ম্যাথমেটিক্যালি আমি জিনিসটাকে বোঝার চেষ্টা করলাম যে একটাকে আমরা বলছি পজিটিভ কম্বিনেশন, একটা নেগেটিভ কম্বিনেশন। কথার অর্থ কী? যে এই ক্ষেত্রে সাই এমও ইজ ইকুয়াল টু সাই এ মাইনাস সাই বি, মানে অপোজিট ফেজ হলে আমরা তাকে নেগেটিভ সাইন দিয়ে লিখছি,
আর সেম ফেজ হলে তাকে আমরা পজিটিভ সাইন দিয়ে লিখছি। সেম ফেজ হলে তখন অ্যাম্পলিটিউডটাকে ইনক্রিজ করে যাচ্ছে, অপোজিট ফেজ হলে একে অপরের অ্যাম্পলিটিউডকে দে আর ক্যান্সেলিং আউট এবং উই আর গেটিং দ্য অ্যাম্পলিটিউড ইজ ইকুয়াল টু 0 হেয়ার, দ্য অ্যাম্পলিটিউড অফ দ্য ওয়েভ ইজ ইকুয়াল টু 0। তাহলে দু ধরনের কম্বিনেশন পসিবল, এবং এই দুই ধরনের কম্বিনেশন যখন পসিবল তাহলে সেইখান থেকে কিন্তু এই অ্যাটমিক অরবিটাল কনসেপ্টটা আমাদের সামনে উঠে এলো। এবার আমরা প্রত্যেকে জানি যে সাই দিয়ে তো সব কিছু হয়ে যায় না, সাই স্কোয়ার দিয়ে অ্যাকচুয়ালি আমাদের মানে মলিকিউলগুলো তৈরি হয়। তাহলে আমরা একটু সাই স্কোয়ার দিয়ে যদি একটু ভাবার চেষ্টা করি, তাহলে একটু সাই স্কোয়ার এমও একবার যদি আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুভ করি, তাহলে কী হবে? ইট ইজ বেসিক নাথিং বাট সাই এ প্লাস সাই বি এর হোল স্কোয়ার, কারণ সাই এমও ইজ ইকুয়াল টু সাই এ প্লাস সাই বি আমি লিখেছিলাম। আর একটা কী হবে? তাহলে এইখানে যদি করি তাহলে এটা হবে সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার প্লাস 2 সাই এ সাই বি। আরেকটা কি? আরেকটা পসিবিলিটি হচ্ছে গিয়ে সাই স্কোয়ার এমও, এইটার নাম দেওয়া হয় সাই স্কোয়ার এমও সাই স্টার, যেটা অপোজিট ফেজ তাকে নেওয়া হয় সাই স্টার এমও। এটা অলওয়েজ ইউনিট টু রিমেম্বার যে একটা, কারণ আমাকে তো দুটোকে আলাদা করতে হবে যে পজিটিভ আর নেগেটিভ। তাহলে পজিটিভ কম্বিনেশনটাকে আমরা বলি যে সাই, আর নেগেটিভ কম্বিনেশনকে আমরা বলি সাই স্টার। এটা কীরকম? সাই এ মাইনাস সাই বি এর হোল স্কোয়ার। তাহলে এইখানে কী হবে দেখো, সাই এ স্কোয়ার প্লাস সাই বি স্কোয়ার মাইনাস 2 সাই এ সাই বি। বুঝা গেল? তার মানে বেসিক্যালি আমরা ওয়েভ ফাংশনের লিনিয়ার কম্বিনেশন বাই নর্মাল অ্যালজেব্রা যেটা আমরা জানি, সেই নর্মাল অ্যালজেব্রা দিয়ে আমরা সলভ করার চেষ্টা করছি। দেখো ম্যাথ, এবার প্লট যদি আমরা করি, প্রথম প্লটটা আমরা কী করছি যে পজিটিভ কম্বিনেশান যদি হয় তার প্লট করা। বিফোর দ্যাট জাস্ট ধরে নাও আমরা প্রথম যে প্লটটা করছি এটা হচ্ছে কি সাই স্কোয়ার ভার্সেস ইন্টারমলিকুলার ডিস্টেন্স আর। আমরা আগে বলেছি যে যখন দুটো মলিকুল কাছাকাছি আসে তখন তাদের দুটো মলিকুল কাছাকাছি আসছে মানে কি, যে এইটা ধরো এইচ এ এইচ বি, আমরা আগেও বলেছি তারা কাছাকাছি আসছে মানে বেসিক্যালি এর একটা ইলেকট্রনিক ওয়েভ ছিল আর এর আরেকটা ইলেকট্রনিক ওয়েভ ছিল। এখন এইটাকে আমরা সাই এ নাম দিলাম, এটাকে সাই বি নাম দিলাম। তাহলে যখন তারা কাছাকাছি আসেনি, দেয়ার ইজ নো বন্ড ফর্মড, যেটা আমরা এই মুহূর্তে এঁকেছি, তাহলে এই দুটো ওয়েভ আমরা ডিফারেন্টলি আমরা করতে পারি ইন্ডিভিজুয়াল অ্যাটমে। তাহলে ইন্ডিভিজুয়াল অ্যাটমে যেটা আমরা আগেও করেছিলাম সেটা হচ্ছে কিছুটা এই রকম এবং এই রকম, দুটোই কিন্তু ইকুয়াল, এক্স্যাক্টলি ইকুয়াল হবে। আমার এখানে আঁকতে একটু অসুবিধা হচ্ছে। তাহলে এই যে পার্টিকুলার জিনিসটা, এটাকে বলা হয় সাই স্কোয়ার বি, আর এটা হচ্ছে গিয়ে সাই স্কোয়ার এ। বুঝে গেল? তাহলে এই দুটো কাছাকাছি এলো। এবার যখন এটা কাছাকাছি এখন আসেনি, এবার কাছাকাছি আসার চেষ্টা করছে, তাহলে কাছাকাছি আসার চেষ্টা করলে দেখো এই বেসিক্যালি এখন এইটাকে, এটা হচ্ছে গিয়ে ইন্টারমলিকিউলার ডিস্টেন্স, মানে এটা কিন্তু কম্বিনেশনের আগে বলছি যে এখনও কোনো কম্বিনেশান হয়নি, তারা আলাদা আলাদা সাই স্কোয়ার এ সাই স্কোয়ার বি নিজেদের মতো করে আছে। তাহলে ইন্টারমলিকিউলার ডিস্টেন্স, এখানে কিন্তু আর ইজ গ্রেটার দেন দ্য বন্ড লেন্থ। বোঝা গেল? আগে এই ছবি আমরা অলরেডি এঁকে ফেলেছি। এবার যদি আমরা এই ছবিটা আঁকি, এখন আমরা কি বলছি যে তাদের মধ্যে একটা পজিটিভ ওভারল্যাপিং ঘটেছে। পজিটিভ ওভারল্যাপিং মানে আমরা একটু আগে যেটা করলাম দিস। তাহলে যদি পজিটিভ ওভারল্যাপিং অফ সাই স্কোয়ার হয় তাহলে ইট উইল বি সামথিং লাইক দিস। আমরা অলরেডি এই ছবিটাও এঁকে ফেলেছি। তাহলে এই ছবিটা বেসিক্যালি আমাদেরকে কী বলার চেষ্টা করছে? ভেরি সিম্পল। আমরা যদি আরেকবার একটু আঁকার চেষ্টা করি, তাহলে এইটা হচ্ছে কি আমাদের সাই স্কোয়ার এ, এইটা হলো সাই স্কোয়ার বি, এবং এই যে মাঝখানের এরিয়াটা যেটা ওভারল্যাপ করলো না একে অপরের সঙ্গে, এই এরিয়াটা ইজ নাথিং বাট, দেখো আগে কি এরিয়া ছিল, যে আগের এরিয়া ছিল, আচ্ছা আমি একটু অন্য কালারে করি তাহলে হয়তো বুঝতে ব্যাপারটা অনেকটা ইজিয়ার হবে। টেকনিক্যালি আমাদের আগের যেটা ছিল সেটা কী ছিল, কিছুটা এইরকম, আর একটা ছিল এইরকম।
এখন যখন দুটো ওভারল্যাপ করলো তখন দেখো এই মাঝখানের একটা নতুন এরিয়া তৈরি হলো। তাহলে মাঝখানের নতুন এরিয়াটা কী জন্য এলো? ইজ নাথিং বাট 2 সাই এ সাই বি। দেখো ম্যাথমেটিক্যালি আমরা একটু আগে বলেইছি যে সাই এমও স্কোয়ার ইজ ইকুয়াল টু সাই স্কোয়ার এ প্লাস সাই স্কোয়ার বি প্লাস 2 সাই এ সাই বি। তার মানে এক্সট্রা এরিয়াটা এলো ডিউ টু দ্য 2 সাই এ সাই বি। বোঝা গেল? আচ্ছা, এবার এই জিনিসটা যদি একদম অপোজিট হয়ে যায় তাহলে কি হবে? তখন হবে সামথিং লাইক দিস, যে নেগেটিভ ফেজ হচ্ছে। তাহলে কি হবে? দেখো কিছুটা এইরকম। তাহলে আগেরটা টেকনিক্যালি আমাদের কীরকম ছিল? এইরকম। তাহলে এইটা আগে আমাদের ছিল সাই এ সাই বি বা সাই স্কোয়ারে সাই স্কোয়ার বি। এখন যেটা হলো সেটা হচ্ছে কি, দেখো সাই স্কোয়ারে সাই স্কোয়ার বি তো আগের জায়গাতেই আছে, সাই স্কোয়ারে, আর এটা হচ্ছে গিয়ে সাই স্কোয়ার বি। কিন্তু মাঝখানে দেখো এই এরিয়ায় যে এই একটা এরিয়া সেটা কিন্তু একটু মাইনাস হয়ে গেল। দেখো তাহলে এই যে মাইনাস হলো, এই মাইনাসটা কি? এটা হচ্ছে কি -2 সাই এ সাই বি, যেটা আমরা বলেছি যে সাই স্টার স্কোয়ার যদি আমরা করি সেটা হবে কি সাই স্কোয়ার এ প্লাস সাই স্কোয়ার বি -2 সাই এ সাই বি। বোঝা গেল? যে আগে যেটা ছিল সেটাকে আমরা ব্লুতে করেছি এবং যেটা এখন হচ্ছে সেটাকে আমরা কিসে করেছি? সেটা হচ্ছে ব্ল্যাকে করেছি। এবং দেখো যখনই দুটোর ওভারল্যাপিং হচ্ছে তখন কিন্তু পজিটিভ ওভারল্যাপিং হলে সেখানে কিন্তু একটা মাঝখানে ওভারল্যাপিং জোন আমরা পাচ্ছি, যেটা হচ্ছে কি +2 সাই এ সাই বি। এবং যখন সেখানে নেগেটিভ ওভারল্যাপিং হচ্ছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো মলিকুল একে অপর থেকে একটু দূরে সরে যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে -2 সাই এ সাই বি। তো এইভাবে করে কিন্তু মোটামুটি মলিকুলার অরবিটালটাকে ডিসক্রাইব করা হয় এবং তার উপর দাঁড়িয়ে কিন্তু কিছু স্ট্রাকচারাল ফেনোমেনাও ড্র করা হয়। যদি আমরা কিছু স্ট্রাকচারাল ফেনোমেনা দেখি তাহলে এটাকে বলা হচ্ছে কিছুটা এই রকম, যে দুটো অ্যাটমিক অরবিটাল, ধরে নিচ্ছি দুটো এস, তাহলে দুটো এস যখন ছিল এগুলো কিন্তু 1s অ্যাটমিক অরবিটাল, এটাও কিন্তু আরেকটা 1s অ্যাটমিক অরবিটাল। এবং এইদিকে যদি আমি ধরি এনার্জি, যখন তারা ওভারল্যাপিং করছে, যদি পজিটিভ ওভারল্যাপিং করে তাহলে এটা কিন্তু কিছুটা এইভাবে দেখতে হবে। কীভাবে? জাস্ট লাইক দিস, দুটো নিউক্লিয়াস এইরকম। আর যদি তারা নেগেটিভ ওভারল্যাপিং করে তাহলে তাদেরকে দেখতে হবে কিছুটা এইরকম, মানে একে অপরের থেকে দূরে সরে যাওয়ার একটা চেষ্টা। এইটা হলো গিয়ে সাই স্টার 1s, আর এটা হচ্ছে সাই 1s। ঠিক আছে? এখন আর এই সাই 1s সাই স্টার 1s লেখার কথার অর্থই হচ্ছে গিয়ে যে দুটো 1s একে অপরের সঙ্গে যুক্ত হয়ে ওপরেরটা তৈরি করেছে এবং দুটো 1s একে অপরের সঙ্গে পজিটিভ ফেজ ওভারল্যাপ করে নিচেরটা তৈরি করেছে। ঠিক আছে? তো এই নিচেরটা দেখো বলা হয় বন্ডিং, কারণ দেখো যখনই পজিটিভ ওভারল্যাপিং হবে তখনই কিন্তু বন্ডিং হবে, যখন নেগেটিভ ওভারল্যাপিং হবে তখন কিন্তু বন্ডিংটা অ্যান্টি বন্ডিং হয়ে গেল। এবং এটাকে বলে, এটা কমপ্লিটলি একটা ম্যাথমেটিক্যাল থিং, এটা প্র্যাকটিক্যাল সিগনিফিকেন্স বোঝানো একটু মুশকিল, বাট ইট ইজ নোন অ্যাজ অ্যান্টি বন্ডিং। ওকে, আচ্ছা, তো বন্ডিং অ্যান্টি বন্ডিং আমাদের হলো। যদি আমরা এটা একই রকমভাবে এটা তো 1s এর ক্ষেত্রে করলাম বা যে কোনো এসের ক্ষেত্রে করলাম, আমি যদি পি এর ক্ষেত্রে করতে চাই তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াবে? This is a p orbital, this is another p orbital. Okay, now if we just do simple just positive and negative overlapping, দেখো পজিটিভ ওভারল্যাপিংটাকে আমরা নিচে লিখছি কেন? কারণ যখনই বন্ডিং তৈরি হচ্ছে তখন কিন্তু এনার্জি কমছে। আমরা একদম উপরে দেখো প্রথমবার যে একটা প্লট করেছিলাম সামথিং লাইক দিস, আমরা বলেছিলাম যখনই বন্ডিং হবে তখন কিন্তু এনার্জি কমবে। তাহলে বন্ডিংয়ের জন্য যেহেতু এনার্জি কমছে তাহলে যে বন্ডিং অরবিটাল যেটা বা বন্ডিং মলিকুলার অরবিটাল যেটা, সেই বন্ডিং মলিকুলার অরবিটালে এনার্জি কম হবে এবং অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে এনার্জিটা বেশি হবে। এবং ঠিক যতটা কম হবে বন্ডিং ঠিক ততটাই বেশি হবে অ্যান্টি বন্ডিং, যাতে ওভারঅল এনার্জিটাকে আমরা একই রাখতে পারি। তাহলে এটাকে দেখতে হবে কিছুটা এইরকম, একটু এঁকে নেওয়া যায়, আঁকলেই বোঝা যাবে ব্যাপারটা। ওপরের পি অরবিটালটা একে অপরের সঙ্গে
এই রকমভাবে ওভারল্যাপ করবে এবং নিচের পি অরবিটালটা একে অপরের সঙ্গে এই রকমভাবে ওভারল্যাপ করবে। তাহলে এটা হলো সাই পি। এবার যে পি আমরা নেব সেই পি অনুযায়ী আমরা নাম দিতে পারি। আর সাই স্টার পিটাই কীরকম দেখতে হবে, সাই স্টার পিটা দেখো ঠিক একে অপর থেকে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা। এটা ছিল আমাদের মেবি ইট ওয়াজ পিএক্স। দেখো এই পিএক্সটা কিন্তু একে অপর থেকে একটু বেঁকে গেল মানে দে আর জাস্ট গোয়িং ইন দ্য অপোজিট সাইড, যে তারা আর একে অপরের সঙ্গে থাকতে চাইছে না, তারা একটু ডিস্টেন্স মেনটেন করছে। তাহলে এই জন্য ওপরটাকে বলা হচ্ছে কি অ্যান্টি বন্ডিং পি আর নিচেরটাকে বলা হচ্ছে বন্ডিং পি, এবং বন্ডিং পির এনার্জি উইল বি অলওয়েজ লেস দেন দিস, এবং এইখানে দ্য এনার্জি ইফ দিস ইজ দ্য ই, দিস উইল বি এক্স্যাক্টলি ই, দিস ইজ দ্য মাইনাস ই আর দিস ইজ প্লাস ই, যাতে ওভারঅল এনার্জি বিকেম সেম, ওভারঅল এনার্জি রিমেন্স সেম। তো এইভাবে করে কিন্তু আমরা মলিকুলার অরবিটাল সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেলাম যে মলিকুলার অরবিটাল কী, এবং মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে অলরেডি কিন্তু দেখানো যায় যে অক্সিজেনের কিন্তু দুটো আনপেয়ার ইলেকট্রন থেকে যায়, এবং সেই আনপেয়ার ইলেকট্রনগুলো কিন্তু তার প্যারাম্যাগনেটিজমের কারণ। আমরা যেহেতু অর্গানিক কেমিস্ট্রি পড়ছি, এই অর্গানিক কেমিস্ট্রিতে আমরা দুটো মলিকিউল তার মলিকুলার অরবিটাল দিয়ে আমরা একটুখানি তার কনসেপ্টটা একটু বোঝার চেষ্টা করব। মোস্ট প্রবাবলি আজকের ক্লাসে যেটা না করে আমরা নেক্সট ক্লাসে করলে হয়তো দ্যাট উইল বি বেটার, কারণ দিস ইজ অলরেডি এনাফ হ্যাজ বিন টট টুডে। তো থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড লিসনিং, go through this whole thing. I hope this will help you to understand the bondings in the organic chemistry, and the next class আমরা পড়ব যে কিছু এক্সাম্পল নিয়ে যে কীভাবে বিভিন্ন রকমের অর্গানিক কেমিস্ট্রির বন্ডিংগুলো মলিকুলার অরবিটাল থিওরি দিয়ে এফেক্টেড হয়, এবং রিয়াকশানসগুলো কীভাবে সেই পার্টিকুলার ক্ষেত্রে এফেক্ট করে, এবং সেক্ষেত্রে আমরা দুটো নতুন কনসেপ্ট পড়বো, একটা হচ্ছে গিয়ে হোমো আর একটা হচ্ছে গিয়ে লুমো। এবং এই হোমো-লুমো কনসেপ্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন অর্গানিক কেমিস্ট্রি, স্পেসিফিক্যালি ইন সাম টাইপ অফ রিয়াকশান লাইক পেরিসাইক্লিক রিয়াকশান। তো সেগুলো আমরা পড়বো। সো থ্যাংক ইউ, আনটিল দ্য নেক্সট ক্লাস, গড ব্লেস।